মেশিন আমি কিছুই করতে পারতাম না। আমাদের ঘড়িতে এখন প্রায় সকাল 5টার মতো বাজে। খুব ভোরে উঠে আমরা দুইজনে এখানে বসে আছি বগালেকের ভোরের আলো ফোটা দেখব বলে। চারপাশটা বেশ নীরব হয়ে আছে এখন পর্যন্ত। ধরাইনেন কেন? ও রিলস বানাইবে? রিলস না, কি ডেডিকেশন! পুরাই রিলসের কথা তো ভালো কথা বলছি। হ্যাঁ, কি ডেডিকেশন বললে! 15 খালি জাবিদার দোষ। হ্যাঁ, নিচের দিকে নামতেছে, উদ্দেশ্য কিছু রিলস বানাবে, তারপর হচ্ছে ওয়াইফের সাথে শেয়ার করবে। এদিকে আমাদের সাথে আসা বাকি টিমমেটরা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। আমরা যখন উঠেছিলাম তখন পুরা ভোগালেকে আর একজনও চোখে পড়েনি। এখন আস্তে আস্তে দু একজন করে চোখে পড়তেছে। ভাগ্য ভালো ওদিকে যায়নি। ঠাটা ঠাটারা একটা উডি হবে এই নিয়ে বসে আর ফিডি দিত। একটু ফান করলাম আসলে সেজানের সাথে। বিষয়টা হচ্ছে আমরা যখন বগালেক এসেছি তখন বগালেক থেকে কেওক্রাডং যাওয়ার রাস্তাটা হচ্ছে বন্ধ ছিল, মানে ওইদিকে যাওয়ার কোনো পারমিশন ছিল না। তো কেওক্রাডং যাওয়ার পথে একটা চেকপোস্ট ছিল, এইটা পার হয়ে ওইদিকে গেলে আসলে একটু সমস্যা করে আর কি। তা আমি সেজানকে বলতেছিলাম যে ওইদিকে আমি যাই নাই, গেলে আসার সময় দেখা গেছে আর্মির হাতে হচ্ছে চেকপোস্টে ধরা খেতাম, হয়তো একটু বকা দিত আর কি বিষয়টা। হ্যাঁ, ফাইনালি এইটা হচ্ছে আমাদের রিসোর্ট। সামনে আমাদের বাইকগুলো দেখা যাচ্ছে। আমরা কালকে রাতে এইখানেই ছিলাম আর কি। থাকার খরচ মোটামুটি বেশ কম, পার পারসন 150 টাকা করে খুব সম্ভবত। এখানে ম্যাক্সিমাম রিসোর্টই হচ্ছে পার পারসন 150 থেকে 300 টাকার রেঞ্জের মধ্যে, এর বেশি না। গতকালকে তো আপনারা দেখেছেনই, বান্দরবন থেকে আসার সময় বেশ বৃষ্টির মধ্যে বাইক চালিয়ে আসছিলাম। বেশ ময়লা হয়েছে, কাদা লাইগা বিভিন্ন জায়গায় আর কি। এর মধ্যে রাত্রেবেলা একটু কুয়াশার মতো পড়ছিল, সিট পুরা ভিজে একদম চুপচুপা অবস্থা। বগালেকের ওয়েদার আসলে রাত্রেবেলা থাকার জন্য খুবই কমফোর্টেবল, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে আর কি। এই হলো রুমের ভিতর অ্যাকচুয়াল কন্ডিশন। কাঠের মেঝেতে আসলে ফ্লোরিং করে গণরুমের মতো সবাই থাকে। আর রুমের সাথে অ্যাটাচ এই বারান্দাটা আছে, লেক ভিউ। যদিও গাছপালার কারণে লেকটা খুব ক্লিয়ারলি দেখা যায় না, তারপরেও খারাপ না সব কিছু মিলায় বিষয়টা। আর টয়লেট হচ্ছে ডেফিনেটলি অ্যাটাচড না, এটা একটা কমন টয়লেট। এইটাই একটা সমস্যা, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে এখানে কোনো বিদ্যুৎ থাকে না সারাদিন, আর শুধুমাত্র সন্ধ্যা থেকে 5-6 ঘন্টার জন্য হচ্ছে জেনারেটর দেয়। সুতরাং চার্জের ব্যবস্থা হচ্ছে ওই 6টা থেকে 10টা-11টা পর্যন্তই। সোলার একটা লাইট আছে, এটা সারাদিনই জ্বলে। সো সাথে করে পাওয়ার ব্যাংক নিয়ে আসা মাস্ট। এরকম একটা ওয়েদারে সকালবেলা হেলে দুলে মর্নিং ওয়াক করতে আসলে বেশ ভালো লাগে। বুঝছিস, থাকুক আর না থাকুক, সকালবেলা উঠে গুরুত্বপূর্ণ কেন? তুই অন্তত বলতে পারবি যে ভিউ নাই, না যে ঘুমিয়ে থাকতে বলবি আহে যে জীবন শেষ। তাহলে কি কালকে একদিন থাকা দরকার আছে? তোর এই ভিডিও আপলোড দিলে তো বগালেকের লোকজন কমে যাবো, এরা তো তোরা ফিরি দিব। আমি তো রিয়েল ভিডিও দিচ্ছি, হ্যাঁ, রিয়েল রিভিউ দিচ্ছি। রবার্ট সাহেব এটা একটা যদি ইকোনমিক হয় তাহলে পোলাপানের জন্য হচ্ছে ঘুরতে ভালো, তাও ফ্যামিলির জন্য। তাও তো বাইকের অভাব নাই। না, ইকোনমিক এখন না তো বলবে। নেগেটিভ করতেছি, তখন এটা নেগেটিভ করতাম। কত জানি 7,000 না 7,500 জন্য পড়বে। বান্দরবন থেকে হচ্ছে 10,500 টাকা। বগালেকে সকালবেলা ঘুরে সেজানের মতামত হলো ফ্যামিলি নিয়ে আসলে এখানে আসা এক্সপেন্সিভ ট্যুর হলে উঠতি না। এটা যদি চিপ ট্যুর হয় তাহলে হয়তো আসার কথা বিবেচনা করা যেতে পারে। ঘোরার জন্য প্লেসটা আসলে খুবই ছোট, আর ভিউ যে খুব আউটস্ট্যান্ডিং তা কিন্তু না। হয়তো একসময় রুমাবাজার থেকে যখন ট্রেকিং করে এখানে আসা হতো, তখনকার ফিলিংস ছিল অন্যরকম, ওইটার কোনো তুলনা হয় না। বাট এখন এক্সপেন্সিভ জিপ ভাড়া দিয়ে
গাইড খরচ সহ সব কিছু মিলাই আসলে ফ্যামিলি নিয়ে এখানে আসা সব কিছু মিলে আসলে ওর কিনা একটা প্রশ্ন থেকে যায় আর কি। বগা লেকের সবচেয়ে সুন্দর রিসোর্ট সম্ভবত এইটাই, আর্মিদের বানানো। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ফ্যামিলি নিয়ে আসলে বাজেট যদি কোনো ইস্যু না হয়, থাকার জন্য ডেফিনেটলি এটা বেস্ট চয়েস হওয়া উচিত। অন্যান্য রিসোর্টগুলোতে আসলে এত ছেলেপেলে থাকে, ফ্যামিলি নিয়ে থাকলে আসলে কমফোর্টেবল ফিল হবে কি না এটা একটু সন্দেহ থেকে যায় আর কি। আর সেই হিসেবে এটা খুব ভালো চয়েস। একটু সামনেই হচ্ছে বগা লেকে আর্মি ক্যাম্প, আর পাশাপাশি বগা লেকে 0 কিলোমিটার যে সাইনবোর্ডটা আছে সেটাও এখানে অবস্থিত। ক্যাম্পের পাশেই খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট তৈরি করে দেওয়া আছে, যেখান থেকে লেকটাকে খুব চমৎকারভাবে উপভোগ করা যায়। এদিকে লেকের ভিউ পয়েন্টের পাশে দেখি 2টা প্যাডেল বোট, সম্ভবত এগুলা ভাড়ায় দেওয়া হয়। কিছুক্ষণ পরেই দেখি 2টা গ্রুপ এসে এই প্যাডেল বোটগুলা নিয়ে লেকটাকে একটা চক্কর দেওয়ার জন্য ট্রাই করতেছে আর কি। প্রথম বোটটার অবস্থা বেশ ভালোই ছিল, বাট দ্বিতীয়টার অবস্থা বেশি ভালো না। দ্বিতীয় গ্রুপটা বেশ স্ট্রাগল করতেছে এটাকে মেনটেন করতে গিয়ে। কষ্ট আছে ভাই, বাবা অন্য কামবার না এ কষ্ট হয়ে গেছে। হ্যাঁ এও নাই, ইয়া কন্টিনিউয়াস ঘুরন। এবার যদি নচলে মেডেল মারলে ওই ভালোটা নিয়ে গেছে, চলে না প্যাডেল চলে না। চলবে চলবে চালান, কতক্ষণ চলবে। এই তো ঘুরে ঘুরে না না দেখা যান না। আর ডানে ভাবে কন্ট্রোল করলেন এটা দিয়ে। কষ্টের কথা চিন্তা করি কোনো আগ্রহী জন্ম না। এটি কোনটা গেছে এত মজা কি হার কিনারে কিনারে যার এটা না মজা হার, এত কষ্ট বেশি ওর যাইতে হবে ওই যে ওইখানে ওইখানে। না এর আবার ইয়ে ভালো আছে, বেশি ঝামেলা হলে তীরে বেশি কষ্ট হয়েছে। এদের লুঙ্গি মুঙ্গি খুলি তারপর সাঁতার কাটতে হবো, বলে হ্যাঁ স্যার দেবো ঠ্যাং। দেখি এদের যদি মানে আগ্রহ আসেনি, এদের যদি এটা থামে এদেরকে জাগানো যাবে কিনা দেখতে যাচ্ছি। এদের সাঁতার কেটে কীভাবে যায়। ঘুরার ওই বাঁশ দিয়ে ঘুরার, একজন ঘুরা চাক্কা ঘুরার, একজন বাঁশ দিয়ে ঘুরার। বাসিয়া যদি না হালাই যেত কিন্তু পদে যে হইতো। আচ্ছা সেনাবাহিনী আমাদেরকে ফ্রি বলছে সকালে, যিনি তো অনেক ওই দিকে গেছে বলার পরে এদিকে বোট রাইড শেষ হতে না হতেই লাগলো আরেক ঝামেলা। হঠাৎ করে সবুজ গেঞ্জি পরা এই লোকটা এসে বলতেছে ওনারা যে বোটটা রাইড করেছে ওনাদেরকে পেমেন্ট করতে হবে, অথচ যারা বোট রাইড করছে তারা ক্লেম করতেছে ওনাদেরকে নাকি কোন আর্মি পার্সোনাল বলেছে এই বোট রাইড ফ্রি। এটা নিয়ে ওনাদের বাকযুদ্ধ দ্বন্দ্ব অনেকক্ষণ ধরে ঝামেলা চলতেছিল। ছবি তো ওইদিকে তোলা নিষেধ, এখানে কেন সমস্যা? এভাবে কথা বললেন না, আমরা ঘুরতে আসছি এভাবে কথা বললেন না, সুন্দরভাবে বলেন, সুন্দরভাবে বলেন। ক্যাম্প ওইদিকে, আমি তো ওইদিকে ক্যাম্পের দিকে ছবি তুলতেছি না। তাই আপনাদের ওইদিকে কি ক্যাম্প আছে বলেন? না আমাদের থেকে ছবি তুলছি না।
আপনার তো ছবি তুলতেছি না, আমি ওনাদের ছবি তুলতেছিলাম। আপনি এখানে দাঁড়াইলে কি আমার দোষ? এটা তো পাবলিক প্লেস না, অবশ্যই এটা পাবলিক প্লেস। আমি কি আপনার বাসার ভিতরে যাই ছবি তুলতেছি? আরে ওই জায়গায় তো আমি যাব কেন? এটা তো পাবলিক প্লেস। অযথা অযথা ইয়া করতেছেন আপনি। এর জন্য বেস্ট সাজেক্ট। এখানে বিষয়টা যেটা হয়েছে, এই লোকটাকে দেখে ধান্দাবাজ মনে হচ্ছে আর কি। চামি দিয়ে ওনাদের থেকে কিছু টাকা বের করে নিতে চেষ্টা করতেছে। আমি ভিডিও করতেছি, এটা একটা ডকুমেন্টেড হয়ে যাচ্ছে। এটা নিয়ে সম্ভবত ওই ধান্দাবাজ লোকটা হচ্ছে বিব্রত, এই কারণে চেষ্টা করছিল আমি যাতে ভিডিও না করি। তার কথা আমি শুনবো কেন, এই আর কি। মাথা খারাপ হয়ে যে মনে করে আইসি আসলে এত টাকা খরচ করে কোথায় না তো আপনারা তো কি গেছেন বাইকে? না না, বাইকে, আমরা তো বাইকে আইছি, জীবনের রিস্ক। এদিকে আমাদের রিসোর্টের সামনে এসে দেখি একটা বেশ বড় সড়ো গ্রুপ হচ্ছে ব্যাক করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওনারা চাঁদের গাড়িতে এসেছিল, সকাল সকাল ব্যাক করবে, সম্ভবত ঢাকায় চলে যাবে। সামনের ওই পাহাড়টার দিকে তাকিয়ে একটা তীব্র আকর্ষণ বোধ করতেছি। আপাতত ওইদিকে যাওয়া নিষেধ, সম্ভবত ওইখান দিয়ে কেউ কারোডং যায়। এখন ওইদিকে যাওয়া যায় না, তো এই জন্য মনে হচ্ছে ওইদিকে সম্ভবত সবচেয়ে বেশি সুন্দর, এটাই নিয়ম। অনেকক্ষণ পর হচ্ছে আমাদের গ্রুপের বাকি মেম্বারদের সাথে দেখা হলো। প্রায় সকাল 8টার মতো বাজে, মাত্রই ওনারা উঠেছে। বেশ চমৎকার একটা ঘুম দিছে ওনারা। গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন? আমার কাছে আছে। না, ও এটা গেছি ন্যাচারাল। ও এটা খাওয়া যায়, এটা চমৎকার জিনিস। আসতেছি আসতেছি, আগে খেয়ে ফেলি, চলেন। সুন্দর সিস্টেম, লেখে রাখছে আপনি যেটা। আমি সন্তুষ্ট এটাতে। খুবই পছন্দ হয়েছে বিষয়টা। কতরে তোরে লিখবে লাগছে, আর এত কত রঙের কথা কইছে ভাই। ওই গাছে দেখছেন কি ধরছে? কি পরিমাণ। বেশ চমৎকার একটা তেঁতুল গাছ, দেখেই ভালো লাগতেছে। তেঁতুলগুলো এখনো কাঁচা, পাকে নাই। পাকলে হয়তো কিছু কেনার চেষ্টা করতাম। আপাতত হচ্ছে দেখেই আনন্দ নিচ্ছি। এদিকে আমাদের গাইডও চলে এসেছে। সকালবেলার খাবারের ব্যবস্থা করা হচ্ছে খিচুড়ি, সম্ভবত 150 টাকা করে পার পার্সন আর কি। ভাই না, দিচ্ছি ভাই। ওয়াশরুমে গেছে, আসতেছে। খাবো না। এই ফেভারটা কিন্তু এই নেন না খাবার আপনি। পরে খাইলে আরো ভালো হতো। এই খিচুড়ির পরে খাইলে একটু একটা খাইলেছি তো কি। না একটা খান আর একটা রেখে উঠে পরে হলে একটু খাওয়া যেত। পেঁপে খাওয়ার মধ্যেই হচ্ছে আমাদের আজকের খাবার, ডিম খিচুড়ি চলে আসছে। এখন খাওয়া দাওয়া হবে, এরপর আমরা রওনা দিব আজকে এখান থেকে। খিচুড়ির গ্রামটা খারাপ না। সকালে এই কাজটা ঠিক হয় না। সকালে নুডলস লোড করে লাগবে না, ঠিক আছে। সকালে দরকার ছিল ফল্ট দরকার আছে ওটা ওই যে গরম পানি নুডলস ওয়ান টাইম কাপ নুডলস। উঠ উঠ। চল। এখন সকাল 10টার মতো বাজে। সকালে খাবার খেয়ে আমরা রুমে গিয়ে ব্যাগ ট্যাগ গোছানো, পাশাপাশি হচ্ছে একটু হেলে দুলে এখানে সেখানে দাঁড়ানো, গল্প করা আর চা খাওয়া, সব কিছু মিলাই হচ্ছে প্রায় 2 ঘন্টা কেটে গেছে সবার। আমরা আসলে এত প্যানিক ছিলাম না, টাইম পাস হয়ে যাচ্ছে এটা ভেবে। আমরা একটু রিল্যাক্সে ঘুরতে আসছি। একটু লেট হইলে হবে, কি আসে যায়, কিছু যায় আসে না, অ্যাডজাস্ট করে নেব আর কি পরবর্তীতে। তো এই জন্য আমরা একটু হেলে দুলেই বের হয়েছি। এই কারণে খাওয়ার পর প্রায় 2 ঘন্টা চলে গিয়েছে আর কি। আমাদের আজকের গ্রুপের 3টা বাইকের ডেস্টিনেশন আসলে 3 দিকে। আমরা যাব থানচি রুটে, আর MT-15 নিয়ে যে ভাইয়াটা আসছে উনি ঢাকা ব্যাক করবে।
আর অন্য যে বাইকটা আছে ওনারা হচ্ছে চিটাগাং যাবে, কারণ ওনারা চিটাগাং থেকে আসছে অ্যাকচুয়ালি। ও একটা কথা তো আপনাদেরকে বলাই হয়নি, আমাদের এই গ্রুপটা বেশ ভালোই ছিল, আমি বেশ হ্যাপি। সবাই মোটামুটি ম্যাচিউরড, শান্তশিষ্ট এবং কনসিডারেট ছিল আর কি। ফলে সব কিছুতেই আমাদের একটা কোঅপারেটিভ মনোভাব ছিল এবং পরিশেষে একটা বেশ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে এই ট্যুরে আর কি। এরকম গ্রুপ ট্যুরে আসলে টিম মেম্বাররা কেউ যদি একটু ঝামেলার হয়, ওই ট্রিপ আসলে হেল হয়ে যায় কাইন্ড অফ। সেই দিক থেকে আলহামদুলিল্লাহ। নোটিস না, ঠিক আছে। বেশ খাড়া এই জায়গা দিয়ে, খাড়া বলতে বেশ খাড়া, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি ভয়ঙ্কর খাড়া বলতে পারেন। ইঞ্জিন ব্রেক পাশাপাশি ঘন ঘন ব্রেক করছে হচ্ছে স্পিড কন্ট্রোলে রেখে খুব সাবধানে নামতে হইতেছে। খাড়ার পাশাপাশি এই বাঁকগুলাতে যে অ্যাঙ্গেল, এগুলা সামনাসামনি যদি দেখতেন, এগুলা ভয়ঙ্কর। বগালেক থেকে নামার এই পথটুকু দেখতে বেশ সুন্দর, আর চারপাশটা বর্ষার কারণে সবুজ হয়ে আছে। অলমোস্ট নেমে গিয়েছে, আর সামান্য একটু পথ, ওই যে সামনেই নিচে সমতল দেখা যাচ্ছে। এরপরে একটু অংশ খাড়া, আবার উপরের দিকে উঠতে হবে, বাট ওইটা অতটা না। ও আচ্ছা, একটা কথা তো আপনাদের সাথে শেয়ার করতেই ভুলে গিয়েছিলাম। ওই প্যাডেল বোট ইনসিডেন্টের ওই ধান্দাবাজ লোকটা পরিশেষে কোনো টাকা পয়সা নিতে পারে নাই আসলে। আমি আসলে শিওর না ওইখানে প্যাডেল বোটগুলা চালানোর জন্য কোনো টাকা লাগে কি না। বিষয়টা ওইটা না, টাকা লাগলে টাকা নিবে, কিন্তু উনি শুরুতেই এসে যে বিহেভিয়ার শুরু করেছিলেন রাইডারদের সাথে, এটা খুব বাজে ছিল। এই অংশটুকুর আপহিল খুব বেশি খাড়া না, কিন্তু রাস্তাটা খুব বাজে, আলু আলু হয়ে আছে রাস্তার মধ্যে। গতকালকে নামার সময়ও এই রাস্তাটুকু আশা করি খেয়াল করেছিলেন। এটা খুব বিরক্তিকর, গাড়িটা শুধু লাফায় একটু পর পর। বগালেক থেকে যাওয়ার পথে একটু বলে রাখি, বগালেক আসলে বাইক নিয়ে যদি আপনারা ট্যুরে আসেন এক রাত থাকার জন্য, ইটস ফাইন। যে কোনো জায়গায় আসলে গিয়ে একটু এক্সপিরিয়েন্স নেওয়া ভালো, এটা ফান লাইফে। বাট এখানে অনেক টাকা খরচ করে ফ্যামিলি নিয়ে এসে আপনি যদি রাতে থাকার জন্য আসেন, এটা উঠবে কি না আমি আসলে শিওর না। সেজানের তো আসলে বেশি ভালো লাগে নাই, আমার কাছেও অনেক খারাপ লাগছে তা না, বাট অনেক ভালো লাগছে তাও না। কিন্তু এখন তো কেওক্রাডং বন্ধ, যাওয়া হয়নি। ভবিষ্যতে যদি কেওক্রাডং খুলে দেয়, সেখানে যাওয়ার ইচ্ছা আছে। আমার ধারণা কেওক্রাডং গেলে তেমন একটা হতাশ হওয়ার কারণ থাকবে না। বগালেক একটু নিচু জায়গা তো, মানে পাহাড়ের পাদদেশে তো এখানকার দেখা গেছে একটা লং ল্যান্ডস্কেপ দেখা যায় না এখান থেকে, আর সূর্যোদয় সূর্যাস্ত তেমন একটা দেখা যায় না। এই কারণে সব কিছু মিলায় আসলে একটা চমৎকার পরিবেশ যে ক্রিয়েট হবে, ওই সুযোগটা বগালেকে নাই। বাট অনেক রিমোটে একটা পাহাড়ি পাড়া, এক রাত থাকলেন, এক্সপিরিয়েন্স নিলেন, সেই হিসেবে ফ্যান্টাস্টিক। কালকে যাওয়ার সময় বলেছিলাম, ডান পাশে যে জুম ক্ষেতগুলো, এগুলো আমার দেখতে খুবই ভালো লাগে, চমৎকার একটা ল্যান্ডস্কেপ ক্রিয়েট হয় আর কি। আর রাস্তার এই অংশটুকু চমৎকার। কালকে সম্ভবত এখানকার আশেপাশে কোথাও দাঁড়াইছিলাম। তো যাই হোক, রুমা বাজার যাওয়া পর্যন্ত আর খুব বেশি কথা বাড়াবো না। কালকে তো এই পথে একবার এসেছিলামই, আপনারা দেখেছেন, তো এই জন্য এই পথে আর বেশি কথা বলবো না। রুমা বাজার গিয়েই বা কাছাকাছি গিয়েই হচ্ছে আপনাদের সাথে আবার কথা শুরু হবে।
রুমা বাজারের প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা। হঠাৎ করে ভাইয়া সিগন্যাল দিলেন একটু দাঁড়ানোর জন্য, ব্রিজের উপরে একটু দাঁড়াবেন আর কি। ইচ্ছা ওই ভাইরা মুন্ডাই পাড়ার এখানে দাঁড়াইছে দেখছি। দাঁড়ান। সেজান ভাইরে আজকে হাঁটায় হাঁটায় উঠাইতে পারি নাই, এই দুঃখ কোনোভাবে রাখতে পারছি আজকে হেঁটে উঠতে তোর ব্যাগটা রেখে উঠতাম, হ্যাঁ ব্যাগ রেখে তারপর উঠতাম, অন্য কেউ যায় ব্যাগটা আনতো। আচ্ছা আমি আমার বাইক নিয়ে ব্যাগ নিয়ে আসতাম, সমস্যা কি? তোরা তো একবার হাঁটায় আনতাম। স্লোপের মধ্যে তুই বাইক নিয়ে কিভাবে ব্যাগ আনবি? হ্যাঁ স্লোপের মধ্যে কালকের ভিকটিম সেজান ভাই আজকে বিদ্রোহ ঘোষণা করছে, বেশি সুবিধা করতে পারে না, উল্টা হুমকি দিয়ে দিছে আমারে। এটা সাঙ্গু নদী কিনা আমি শিওর না, তবে খুব সম্ভবত সাঙ্গু নদী। এ এক অনন্য বৈশিষ্ট্য এই নদীর, বর্ষার সময় প্রচণ্ড খরস্রোতা আর অন্যান্য সময় এরকম অল্প পানি। এদিকে আমাদের সাথে যে ভাইয়ারা মুনলাই পাড়াতে দাঁড়াইছিল ওনারাও চলে আসলো। হ্যাঁ, এরকম ওনারা দাঁড়াবে জানলে আসলে আমরা একটু দাঁড়াইতাম, একটু ঘুরে ঘাড়ে দেখতাম মুনলাই পাড়াটা। ওইখান দিয়ে পাস করেই তো আসলাম, কিন্তু ঘোরা হলো না। সাঙ্গু দিয়ে হাঁটা থেকে নামছে নাকি না সব সমতল ভূমিতে যাইতেছে? সাঙ্গু হ্যাঁ সমতলি দূরে থেকে দেখা যায়। একেবারে আগে তো থানসির রাস্তা দিয়ে রাস্তা ছিল না, তখন এই সাঙ্গু দিয়ে যাইতো সাঙ্গু দিয়ে হাঁটে হাইটে, এটা রাস্তা চিনতো না তো। হাইটা হাইটা না ট্রলার দিয়ে নৌকা দিয়ে এখন ওই টলাটা কিছু চলে না। এখন তো গাড়ি হয়ে গেছে। পাহাড়ি নদী সবসময় অসাধারণ লাগে আমার কাছে। দুই পাশে প্রচুর গাছপালা থাকে, পাহাড় থাকে বড় বড়, সব কিছু মিলায় একটা চমৎকার ভিউ হচ্ছে ক্রিয়েট হয়। বেশ ভালোই একটা সময় কাটলো ব্রিজের উপর, অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম সবাই মিলে, গল্প করলাম। এখন হচ্ছে আমরা আবার রওনা দিয়েছি। রুমা বাজার খুব কাছাকাছি, সামনেই সম্ভবত পুলিশ চেকপোস্টটা, খুব বেশি দূর নাই এখান থেকে, সম্ভবত 4-5 মিনিট লাগার কথা এখান থেকে। পাহাড়ে নারকেল গাছ খুব কমই হয়, কিন্তু এখানে বেশ কিছুই চোখে পড়তেছে। নারকেল গাছ দেখতে আমার খুব ভালো লাগে, কেন জানি। এত সূক্ষ্মভাবে যেতে চাইছিলাম। পিলিয়ন নিয়ে এক্সব্লেডের গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কিছু বলার নেই। স্পিড ব্রেকার মানেই হচ্ছে নিচে লাগার চান্স খুব হাই, এই জন্য স্পিড ব্রেকার দেখলে হচ্ছে খুব সাবধানে পার হতে হয় আর কি। এর মধ্যে বান্দরবনের রাস্তাগুলোতে এমন পরিমাণ স্পিড ব্রেকার দিছে, বিষয়টা খুব বিরক্তিকর পর্যায়ে। বিশেষ করে আফিলে উঠানামার সময় স্পিড ব্রেকার যখন থাকে তখন খুবই বিরক্ত লাগে। এক্সিট করার মুখে থানায় হাজিরা দিতে চলে আসলাম। এখানে গাইড হচ্ছে আমাদের যে নাম এন্ট্রি করছিল সেগুলো হচ্ছে আপডেট করে হচ্ছে যাবে আর কি, আমাদের কোনো কাজ নেই আসলে। বাজার থেকে এই পুলিশ চেকপোস্ট পর্যন্ত আসার জন্য 2টা রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে গতকাল আমরা যে খারাডাল দিয়ে এসেছি, এই যে ডান দিকের রাস্তাটা, আজকে আমরা বাম দিক দিয়ে যাব। এই রাস্তাটা একটু সমতল, একটু ভাঙা, এই জন্য হচ্ছে গাইডরা এখান দিয়ে আসতে বা যেতে চায় না আর কি। এই রাস্তাটা আমার বেশ ভালোই লাগে। ডান পাশে হচ্ছে প্রচুর গাছপালা সহ একটা পাহাড়, খাড়া পাহাড়, আর বাম পাশে হচ্ছে সাঙ্গু নদী। একটা জঙ্গল বা অ্যাডভেঞ্চার একটা ভাইব আছে এখান দিয়ে। তবে বৃষ্টি চলমান থাকলে এখান দিয়ে আসা একদম রিকমেন্ডেড না। পাহাড় ধসের সমূহ সম্ভাবনা আছে, লক্ষণও দেখা যাচ্ছে। কিন্তু রাস্তায় কি পরিমাণ মাটি পড়ে আছে দেখছেন, বৃষ্টির সময় কিন্তু এগুলা অনেক পিচ্ছিল হয়ে যাবে। সো অ্যাগেইন বৃষ্টির সময় কিন্তু এখান দিয়ে আসা একদম নিষেধ। দেখতে দেখতে প্রায় চলে এসেছি, আর অল্প একটু সামনেই হচ্ছে বাম পাশের রুমা বাজারের দিকে যাব আমরা। আর স্ট্রেট হচ্ছে গতকালকে আমরা যেই রাস্তাটা দিয়ে হচ্ছে এই বগালেকের দিকে গিয়েছিলাম সেইটা আর কি। স্ট্রেট রাস্তাটা কিন্তু বেশ খারাপ ছিল,
ওঠার সময়ও নামার সময়ও। ফাইনালি আমরা রুমা বাজার চলে আসলাম। আমাদের গ্রুপ ট্যুরের সম্ভবত এখানেই ইতি ঘটবে। বগালেক থেকে আমরা 10:05 রওনা দিয়েছিলাম, এখন মোটামুটি 10:50 মতো বাজে, অর্থাৎ 45 মিনিটের মতো লাগছে আমাদের বগালেক থেকে রুমা বাজার পর্যন্ত আসতে আজকে। সামনেই গাইড অফিসটা আছে, এখানেই হচ্ছে আমরা দাঁড়াবো, গাইডকে বিদায় জানাবো, আর পাশাপাশি হচ্ছে আমাদের যে কমন খরচগুলো আছে এগুলো হিসেব করে সেটেল করে ফেলবো। আর পাশাপাশি হচ্ছে আমরা স্প্লিট হয়ে যে যার যার গন্তব্য রওনা দিব আর কি অফিসিয়ালি। আমার নাম বাবুল বড়ুয়া, আমি রুমা উপজেলা পর্যটন গাইড। আমার নাম হচ্ছে, আমার ওই নাম্বার হচ্ছে 01552432 937। ধন্যবাদ সবাইকে। আপনি হচ্ছে বগালেক বগালে ওইখান থেকে। টুরিস্ট গাইড। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। গাইডের নাম আর নাম্বার দিয়ে দিলাম, উদ্দেশ্য হচ্ছে আপনাদের বা ওনার যদি কোনো উপকার হয় এইটা আর কি। গাইড হিসেবে উনি খারাপ আমি এখনো পর্যন্ত বলবো না, কারণ আমাদের সাথে তো কোনো ইনসিডেন্ট হয়নি। আবার এক রাতে আমাদের সাথে যেটুকু সময় ছিলেন এইটুকু সময়ের মধ্যে ভালো কিনা সেটাও জাজ করা আসলে সম্ভব না, বাট নাম্বারটা দিয়ে দিলাম, আপনাদের কোনো প্রয়োজন হলে ফোন করে ওনার থেকে অন্তত ইনফরমেশান তো পাবেন। ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টারে আসলাম, এটা রুমা বাজার থেকে বের হয়ে ওয়াই জংশনের দিকে যাওয়ার পথেই। আর ঢোকার সময় এখানে তো অবশ্যই এন্ট্রি করে যেতে হবে, বের হওয়ার সময় হচ্ছে আপনার ইনফর্ম করে বের হতে হবে আর কি। তো সেজান গেছে ভিতরে প্রয়োজনীয় কাজ সারতে, আর আমি বাইরে ওয়েট করতেছি তার জন্য। আমাদের রুমা বগালেকের চ্যাপ্টার ক্লোজড। এখন হচ্ছে আমরা থানচি রোডের দিকে রওনা দিচ্ছি, আর আমাদের পাশে যে ভাইয়ারা ছিল হচ্ছে টিমে, ওনারাও হচ্ছে ওনাদের মতো রওনা দিয়েছে। এখন আমরা পুরোপুরি মুক্ত। এই যে একটার পর একটা স্পিড ব্রেকার, মাঝে মধ্যে কিছু কিছু প্লেসে এমন পরিমাণ স্পিড ব্রেকার যে বিরক্ত হয়ে একদম চূড়ান্ত পর্যায়ে চলে যেতে হয়। বর্ষার সময় এই বেলি ব্রিজগুলা পার হওয়ার সময় অবশ্যই খুব সাবধানে পার হতে হবে, এগুলো খুব পিচ্ছিল থাকে। বেশি চালাকি করে জোরে চালানোর চেষ্টা করলে অনেক সময় বাইক স্লিপ খেয়ে হচ্ছে পরে চিটপটাং হওয়ার চান্স আছে। আর এগুলাতে অবশ্যই ব্রেক না ধরে চালানোর চেষ্টা করবেন। রুমা বাজারের ওয়েলকাম বা ডিপার্চার যেটাই বলেন সেই গেটটা। এই বাজারটার নাম সম্ভবত রং বাজার, আমি শিওর না, সম্ভবত রং। রুমা বাজার থেকে ওয়াই জংশনের দিকে যাওয়ার পথে এই বাজারটা পড়ে। এই যে স্পিড ব্রেকারের ঝামেলা খুবই বিরক্তিকর। প্রবলেম হচ্ছে স্পিড ব্রেকারগুলা একটু অড শেপের, মাঝে মধ্যে বেশ ব্যাডুপ শেপের উঁচু। আচ্ছা, আপনাদের সাথে তো আসল কথাই শেয়ার করা হলো না। আমরা তো এখন হচ্ছে থানচি বাজারের রাস্তায় ঢুকবো, কিন্তু অ্যাকচুয়ালি নাইট স্টে কি থানচি বাজারে করব নাকি আরও আগে কোথাও থেকে যাব, এই সিদ্ধান্ত এখনও আমরা নেইনি। যেহেতু আমাদের কোনো স্পেসিফিক ডেস্টিনেশন নাই, সেহেতু আমরা যেখানে আসলে ভালো লাগবে সেখানেই থেকে যাব। থানচি বাজারের আগের বলতে বোঝাচ্ছি, হয়তো দেখা গেছে আমরা চিম্বুকেও থেকে যেতে পারি ভালো ডিল পেলে। রুমা বাজারের দিকে যাওয়ার সময় সবচেয়ে বড় বেলি ব্রিজ হচ্ছে এইটা। এই ব্রিজের নিচের ভিউ হচ্ছে এক কথায় অ্যামেজিং। চারপাশে এত ঘন জঙ্গল, মুগ্ধ না হয়ে থাকার আসলে কোনো সুযোগ নেই। হ্যাঁ, আটটা কেন ভাঙবো? হ্যাঁ, এত উঁচু না তো। ব্রিজটা বেশ উঁচু, সেজানের সাথে একটু টিজ করলাম আর কি। রেলিংয়ের ভিতর থেকেও হচ্ছে ভয় লাগতেছে, মনে হচ্ছে এই বুঝি পড়ে গেলাম। প্লেসটা আসলেই খুব সুন্দর। সামনের ছোট পাহাড়টার দিকে তাকান, এত পরিমাণ গাছ, অসাধারণ লাগতেছে দেখতে আমার।
পাহাড়ে যদি প্রচুর গাছ না থাকে সেটা কি দেখতে ভালো লাগে বলেন? অনেকক্ষণ এই ব্রিজের মধ্যে টাইম স্পেন্ড করলাম, বেশ ভালোই লাগলো। অলরেডি 12টার মতো বেজে গেছে, আমাদের হচ্ছে রওনা দিতে হবে, কারণ না হলে দেরি হয়ে যাবে আসলে। তো আপনাদেরকে যেটা ইনফর্ম করেছি আগে, যে আজকে ওয়াই জংশন থেকে আমরা থানচির রোডে ঢুকলেও নাইট স্টে অ্যাকচুয়ালি কোথায় ঘুরবে এটা এখনও সিদ্ধান্ত নেয়নি। সব কিছু ফেভারে থাকলে চিম্বুকে থেকে যাওয়ারও একটা হাই চান্স আছে আমাদের আজকে। চিম্বুকে আসলে থাকা একটু এক্সপেন্সিভ, আর দিও না হয়তো। ফ্যামিলি সহ থাকলে এটা ঠিক আছে, বাট ব্যাচেলার হিসেবে চিম্বুকে থাকা আসলে সম্ভবত দি না। বাট আমরা থেকে যাওয়ার পেছনে একটা বেশ রিজনেবল কারণ আছে, আর সেটা হলো আমরা দুইজনই হচ্ছে রাশ ট্যুর বা দৌড়াদৌড়ির ট্যুর আসলে পছন্দ করি না। অলরেডি 12টা বাজছে, চিম্বুক পর্যন্ত পৌঁছাতে হয়তো আমাদের 1টা বাজবে। এখন আমরা যদি সরাসরি থানচি পর্যন্ত যাই তাহলে আজকে সারাদিন প্রায় বাইক চালানোর পর থাকতে হবে। আসলে এটা একটা স্ট্রেসফুল বিষয়। তো এই জন্য চিম্বুক যদি আমরা এখন থেকে যাই তাহলে 1টার পর আমরা একদম রিল্যাক্স। 1টার পর যদি 6টা পর্যন্ত ধরা হয়, আনুমানিক 5 ঘন্টার মতো আমরা রিল্যাক্সে এদিক সেদিক ঘুরতে পারবো কোনো স্ট্রেস ছাড়া। অনেকে আসলে কনফিউজড হয়ে যাইতে পারেন যে চিম্বুকে আসলে ঘোরার মতো কি আছে। আসলে ঘোরার মতো কিছু নাই। আমাদের একটা বেশ ভালো অভ্যাস আছে যে আমরা কোনো একটা প্লেসে বসে অনেকক্ষণ সময় কাটাই দিতে পারি। কোনো স্পেসিফিক প্লেস হইতে হবে এমন কিছু না। কিন্তু অন্যদিক চিন্তা করলে চিম্বুকে আজকে থাকা যে বেস্ট চয়েস তাও না। কিন্তু আজকে যদি চিম্বুকে থাকা হয়, কালকে যদি থানচিতে থাকার একটা সুযোগ থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে না, এটা একটা রেস্ট নিয়ে ট্যুর দেওয়ার জন্য বেস্ট চয়েস ছিল। বাট কালকে আমাদেরকে বাই হুক অর কুক কক্সবাজার পৌঁছাতেই হবে। তো এই ক্ষেত্রে আজকে যদি চিম্বুক থাকি, কালকে কিন্তু বিশাল একটা রাস্তা দৌড়ের উপর থাকতে হবে। আর আজকে যদি থানচি থাকতে চাই তাহলে আজকে বিশাল একটা রাস্তা দৌড়ের উপর থাকতে হবে। পাশাপাশি কালকেও যে কম রাস্তা থানচি থেকে কক্সবাজার পর্যন্ত তা কিন্তু না। হয়তো চিম্বুক থেকে ডিরেক্ট কক্সবাজার পর্যন্ত যাওয়ার যে স্ট্রেচ সেটা একটু কম হবে আর কি। সো দ্যাটস ওয়াই আমরা এখনও পর্যন্ত ডিসাইডেড না কোথায় থাকবো। চিম্বুক যাওয়ার পর অবস্থা বুঝে আমরা ব্যবস্থা করব। আমার পার্সোনালি বান্দরবন থেকে থানচি যাওয়ার রাস্তার চেয়ে বান্দরবন থেকে রুমা যাওয়ার রাস্তাটা বেশ ভালো লাগে। এটার মেইন কারণ হচ্ছে এই রুমার রাস্তাটা এখনও ওয়াইল্ড আছে, বাট থানচি যাওয়ার রাস্তাটা আগের মতো ওয়াইল্ড নেই। বিশেষ করে বান্দরবন শহর থেকে নীলগিরি পর্যন্ত রাস্তাটা তো আমার কাছে একদমই ভালো লাগে না। কোনো র ফিল নাই, মোটামুটি শহরই হয়ে গেছে এরকম একটা ফিল চলে আসে। আশপাশে বেশ পাড়া, বাড়িঘর, মানুষ, আর প্রচুর গাড়ি চলাচল করে, কারণ অনেক ফ্যামিলি হচ্ছে চাঁদের গাড়ি হচ্ছে ভাড়া করে নীলগিরি পর্যন্ত যায়। বাট নীলগিরির পরে থানচি পর্যন্ত রাস্তাটা বেশ ভালো, খারাপ না। ওই দিকের রাস্তায় মোটামুটি এখনও সেই র ফিলটা কিছুটা হলেও আছে। সামনে কাদাযুক্ত ভাঙা রাস্তাটা বেশ পিচ্ছিল, এই অংশটুকু খুব সাবধানে পার হতে হবে এখানে। এখানে সমস্যা হচ্ছে কাদা তো আছেই, আর পাশাপাশি এই পানির কারণে গর্তগুলোর গভীরতা আসলে কতটুকু এটা বোঝা যায় না। আর এর উপর হচ্ছে এই লাল মাটির কাদাটা খুবই পিচ্ছিল। পিছনের টায়ার হচ্ছে একটু অসাবধান থাকলেই হচ্ছে ডানে বামে স্লিপ করে। এরকম রাস্তায় বেশি চালাকি করে বাইক চালাইতে গেলে একদম কোনো কথা নাই, চিটপটাং। মোটামুটি পার হয়ে গেছি, আর খুব বেশি নাই, অল্প একটু রাস্তা। তবে এখন যদি বৃষ্টি হইতো জায়গাটা আরও ভয়ঙ্কর হয়ে যাইতো আর কি। পিচ্ছিল জায়গাটা আর একটু বিস্তৃত থাকতো, তখন হয়তো ঝামেলা হতো।
বটগাছটা দেখেই দাঁড়ালাম একটু রেস্ট নেওয়ার জন্য। বাইক চালানোর সময় এরকম মাঝে মধ্যে হচ্ছে রেস্ট নিলে হাতে পায়ে একটু স্ট্রেচিং হয়, ফলে বাইকে অনেকক্ষণ বসে থাকার যে স্ট্রেস এটা একটু কম ফিল হয়, একটু ফ্রেশও লাগে। এই রাস্তাটা অনেক নিচে নেমে গেছে, নিচে অনেক দূরে একটা জুমগত দেখা যাচ্ছে। আপাতত শরীরে এত শক্তি নাই, একটু টায়ার্ড, না হলে একটু নিচে নেমে দেখতাম আর কি। আমার ব্যাগটা বেশ ভার হয়ে আছে, গতকালকে বৃষ্টিতে ভিজে অনেক কাপড় এখনও পর্যন্ত শুকায় নাই, সেগুলো একটা পলিথিনে ঢুকিয়ে ব্যাগের মধ্যে রাখা হয়েছে, বাট ভেজা কাপড়ের কারণে স্বাভাবিকের চেয়ে একটু বেশি ভার হয়ে আছে। বস্তা কত কেজি? 30 কেজি 30 কেজি হবে নি? 20 কেজি হবে মিনিমাম। এখানে আসলে বস্তা বলতে ব্যাগের কথাই বোঝাচ্ছি আমরা। এটা আসলে আলসে করে সাইডে বাঁধা হয় নাই, কাঁধেই রাখা হয়েছে। আর ব্যাগ বাঁধতে গেলে দেখা গেছে প্রয়োজনীয় কিছু দরকার হইলে আবার খোলা খুব প্যারা, এই কারণে আসলে ব্যাগটা সম্ভব হলে বাঁধতে চাই না। অনেকক্ষণ রিল্যাক্স মোডে রেস্ট নেওয়ার পর আমাদের জার্নি আবার শুরু হলো। সামনেই ওয়াই জংশন, খুব বেশি দূর না এখান থেকে। ওয়াই জংশন গেলে চিম্বুকও খুব বেশি দূর না, আমরা মোটামুটি আজকে সম্ভাব্য ডেস্টিনেশনের খুব কাছাকাছি চলে এসেছি। সামনেই ওয়াই জংশনের বাজার, এখানে প্রচুর পাহাড়ি ফল পাওয়া যায়, বিশেষ করে জাম্বুরা, পেঁপে, এই টাইপের ফলগুলো আর কি। তা হাতে সময় থাকলে আসলে এখানে একটু দাঁড়াতাম, বাট হাতে তেমন একটা সময় নেই। আপাতত আমরা চিম্বুক চলে যেতে চাই, তারপর হচ্ছে সেখানে ব্যাগ রেখে এরপর হচ্ছে কি করা যাবে পরেরটা পরে ভাববো। সামনেই একটা আর্মি চেক পোস্ট আছে, থানচি যাওয়ার জন্য এখানে আমাদেরকে প্রথম এন্ট্রি করতে হবে আর কি। এটা হলো ওয়াই জংশন থেকে ভিউ পয়েন্ট। এখন বেশ সাদামাটা মনে হলেও বর্ষার সময় এখান থেকেও বেশ ভালো মেঘ দেখা যায়। এদিকে আমাদের নাম এন্ট্রি করার কাজ শেষ, আর বেশি এখানে ওয়েট করা যাবে না, অলরেডি 1টা বাজে। চিম্বুকে যদি থাকার কোনো ব্যবস্থা না হয় আমাদেরকে কিন্তু থানচি ফিরে যেতে হবে। হ্যাঁ, তো বেশ তাড়াহুড়া আছে, কিন্তু যদি চিম্বুকে থাকা যায় তখন হচ্ছে একটা রিল্যাক্স হয়ে যাব আমরা। বাট এখনো পর্যন্ত থাকতে পারবো কি পারবো না বিষয়টা অনিশ্চিত। একেবারে চিম্বুকে যায় দাঁড়ামু, বুঝতি? দাঁড়া হিনে খামু আর সিদ্ধান্ত হিনে নি, এরকম লাগতো না। এখান থেকে চিম্বুকের দূরত্ব মাত্র 6 কিলোমিটার, আনুমানিক আর সর্বোচ্চ 10 মিনিট লাগার কথা। আশা করতেছি 1টার মধ্যে আমরা চিম্বুক পর্যন্ত পৌঁছে যেতে পারবো আর কি। ফাইনালি আমরা আজকে আমাদের প্রাইমারি ডেস্টিনেশনে চলে এসেছি। এখন ভালোই এখানে থাকার একটা ভালো ব্যবস্থা হলেই হয়, না হলে আবার একটা দৌড়ের উপর থাকতে হবে, 3-4 ঘন্টার একটা রাস্তা আর কি। তো আপাতত আমাদের চিন্তা হচ্ছে দুপুরের খাওয়ার ব্যবস্থা করা এখানে, আর পাশাপাশি রুম পাওয়া যায় কিনা এটা দেখা। ভিডিওটা আজকে আর বড় করব না, এখানেই শেষ করে দিব। এর পরের এপিসোডে হচ্ছে আমরা এখানে রুম পেয়েছি নাকি আবার থানচি চলে যেতে হয়েছে, সেটা থাকবে ইনশাল্লাহ। আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।